আমি নবনীতা শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। এবার কুরিয়ার সার্ভিসের নাম করে ছিনতাই হলো কয়েক লক্ষ টাকার সোনার গয়না। দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় শহর জুড়ে আতঙ্কের আবহ। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাদ সাধতে পারেনি। তাদের অদম্য ইচ্ছাশক্তির জোরে অমানুষের অন্ধকারকে দূরে সরিয়ে দীপাবলিকে আলোয় ঝলমল করে তুলতে তারা তৈরি করে চলেছে রং বেরঙের প্রদীপ সহ বিভিন্ন আলোক সামগ্রী। দিনে দুপুরে ডাকাতির সংখ্যা ক্রমশ বাড়ছে। চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হচ্ছে শহর জুড়ে। জলপাইগুড়িবাসী এর সুরাহা চায়। এবার জলপাইগুড়ি শহরের মোহন্তপাড়ায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা সামনে আসলো। বুধবার ভর দুপুরে কুরিয়ার সার্ভিসের নাম করে বয়স্ক মহিলার হাত থেকে সোনার বালা ও হার ছিনতাইয়ের ঘটনা নতুন করে সেই ত্রাসকেই উস্কানি দিল। প্রায় কয়েক লক্ষ টাকার গয়না কয়েক মিনিটের মধ্যে ডাকাতি করে চম্পট দুই বাইক আরোহী। এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। যদিও যার চুরি গিয়েছে তিনি সংবাদ মাধ্যমের কাছে আসতে চাননি, তবে পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন। চুরি যাওয়া বাড়ির পাশেই একটি সিসি ক্যামেরা ছিল। এখন দেখার পুলিশ বিষয়টি নিয়ে কি করছেন। গতকাল বিকেল 3:30টার সময় এখানে বয়স্ক ভদ্রমহিলা আর ভদ্রলোক থাকেন। একজনের ভদ্রমহিলার বয়স 72 বছর বয়স, ভদ্রলোকের হচ্ছে 88 বছর বয়স। ছেলে কাজে গেছিলো, ছেলের বৌমাও বাড়িতে ছিলেন, তারা আলিপুরে গেছেন। সেই সময় এসে বলে যে আমরা কুরিয়ার সার্ভিস থেকে এসেছি, আপনার মাল আছে বলে কলিং বেল টেপে তুমি স্বাভাবিকভাবে মাল এসে শুনে বেরিয়ে আসে ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা। এসে গেটটা খোলে, গেটে তালা লাগানো ছিল না। গেটটা খোলার সঙ্গে সঙ্গে ছেলে দুটো হেলমেট পরা অবস্থায় তারা ঢুকে আসে। ঢুকে এসে সঙ্গে সঙ্গে চেপে ধরে, মুখ চেপে ধরে এবং হাত চেপে ধরে। দু হাতে দুটো বালা ছিল, এক ভরি করে 2 ভরি সোনার। সেটাকে খুব জোরজবস্তি খুলে নিয়ে গিয়ে ভদ্রমহিলাকে জোরজবস্তি ঘরের মধ্যে ঠেলে দেয়। ঠেলে দিয়ে ওরা বাইক চালিয়ে পালিয়ে যায়। তো এই ধরনের শহরে ঘটনা কি খুবই বলবেন? বিপজ্জনক, কেন অধিকাংশ সময় দুপুরবেলায় আমাদের বয়স্ক লোকরাই বাড়িতে থাকেন বা মা বোনরা থাকেন, পুরুষ মানুষরা থাকেন না। এই সময়টাকে ওরা সুযোগটা নিচ্ছে। এটা আগামীতে খুব খারাপ প্রবণতা আমরা শহরে দেখতে পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি, ইমিডিয়েট খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মোটামুটি কত টাকা খোয়া যাবে এই জিনিসপত্র? প্রায় হচ্ছে সেই সময় যা দেখা যায় 4 লাখ টাকার মতো মাল গেছে। 4 লাখ টাকা। পাশেই তো ডাকাতির সম্ভাবনা একটা হলো, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো নিশ্চয়ই আছি আমরা সব সময়, কেন মেন রোডের উপর, রাস্তার উপর দুপুরবেলায় ভর দুপুরে এবং এরকমভাবে একটা ডাকাতি হয়ে যায়। ওখানে ডাকাতি বলবো আর কি, এটাকে আর কি বলবো, তো ভয় তো আমরা আছি। হয়ে আছে। হ্যাঁ নিশ্চয়ই। এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটছে? এর আগে তো রাস্তায় যে এমনি যেমন রাত্রিবেলায় আর গলায় হাত দেওয়া ইয়ে দেওয়া, এগুলো তো মাঝে মাঝে হয় রাস্তায়, মাঝে মাঝে হয়। কিছুদিন আগে এইখানে এই পাম্পটার সামনেই হচ্ছে। কিন্তু এবার কি হলো? এবার তো সরাসরি বাড়ির ভিতরে ঢুকে গেল। কি চাবেন পুলিশের কাছে? ওদের নিশ্চয়ই আশা করি টহলদারি বাড়ানো এবং একটু সজাগ থাকার জন্য। জলপাইগুড়িতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপির দুই হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার জলপাইগুড়ি ডিবিসি রোডের বিজেপির জেলা পার্টি কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই জানালেন তারা। এদিনের সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী গোয়া যাচ্ছেন তো হাজার হাজার লোক যায়, অসুবিধা কিছু না। কিন্তু ব্যাপারটা এমন প্রচার করা হচ্ছে যে মমতা ব্যানার্জি গোয়াতে পা রাখলে গোয়াতে ভূমিকম্প হয়ে যাবে। ওখানকার মাননীয় মুখ্যমন্ত্রীও স্টেটমেন্ট দিয়েছেন, মাননীয় আমাদের রাজ্য সভাপতি বিজেপি তিনিও বলেছেন, উনি ভালো বলেছেন যে আজ গোয়ায় আসছেন দিদিমণি, ইলেকশন পর্যন্ত এখানে থেকে যান, একটাও সিট জিততে পারবেন না। আমার মনে হয় ওটাই বাস্তব। কারণ যাদের কাঁধে বন্দুক রেখে ওরা ফায়ার করতে চেয়েছেন, সব চিঠি দিয়ে বলছে আমরা টিএমসির সঙ্গে নেই। পাগল কেউ না হলে টিএমসির সঙ্গে যায় না আজকাল। যার মাথারই স্থিরতা নেই কখন কী করবে, কেন যাবে তার সঙ্গে? মনে হয় জোর করে লোকের বাড়ি গিয়ে চা খাচ্ছেন, লোকিয়া তাড়িয়ে দেবে। বড় করে একটা ভোজ রেখেছেন, সবাইকে ডেকে খাইয়ে দাইয়ে মনে হচ্ছে পার্টিতে নিয়ে আসবেন। আর গোয়া একটা ছোটো রাজ্য, ছোটো ছোটো এমএলএ হয় আমাদের জেলা পরিষদের মতো, তার চেয়েও কম ভোট। ওনারা ভাবছেন ওখানে গিয়ে যা টাকা পয়সা কামিয়েছি পুরো রাজ্যের সমস্ত এমএলএ কিনে নিয়ে ওখানে সরকার করে দেবো। গোয়ার লোকের মাথা খারাপ হয়নি, সারা দেশের লোক দেখছে পশ্চিমবাংলা কীরকম হিংসা চলছে, কীরকম দুর্নীতি হচ্ছে।
কীরকম এখানে কোর্টকে সংবিধানকে এক সাইডে রেখে দিয়ে রাজত্ব চালানো হচ্ছে। তো ওনাকে দেখলে লোকে পালিয়েই যাচ্ছে। অনেকে তো বাড়ি থাকেন না তারা, যদি আমার বাড়িতে দিদিমণি চলে আসে দেখা করতে হবে, ফটো উঠে যাবে, থাকতেই চান না। এই পরিস্থিতিতে উনি যাচ্ছেন। আর প্রথম না, গতবার ইলেকশনে ওনারা গেছিলেন, যাদেরকে ধরে নিয়ে এসেছিলেন তারা সব পালিয়ে গেছিল, তার মধ্যে একজনকে আবার ধরে নিয়ে এসছেন। আমার ভালো ডিল হয়েছে, ভোট অবধি এটা চলবে নাটকবাজি, ভোট শেষ আর ওখানকার দোকানদারি বন্ধ হয়ে যাবে। কংগ্রেসের অভিযোগ তুলছে যে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য নাকি তৃণমূল আমাদের কারও সুবিধা লাগবে না, আমাদের টিএমসি লাগবে না, বিজেপি লাগবে না, সিপিএম লাগবে না। বিজেপি একা লড়ে তার কর্মীদের জোরে সারা দেশে লড়েছে, কেন্দ্রে জিতেছে, একাধিক রাজ্যে জিতেছে, পশ্চিমবাংলায় এতগুলো এমএলএ এমপি পেয়েছি। সেজন্য আমরা চাইছি তোমরা এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ো। আর এটাও ঠিক, গোয়াতে টিএমসি আমাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছে না, কংগ্রেসের বিরুদ্ধে লড়তে যাচ্ছে, ওদের বাড়ি ভেঙে নিয়ে আসছে। তা আমাদের লাভ ক্ষতি খুব একটা নাই, বিজেপির সঙ্গে অনুযায়ী সবাই আছেন, বিজেপির সঙ্গে। জলপাইগুড়ির তৃণমূলের যুব নেতা 60 লক্ষ টাকার মাদক পাচার করতে গিয়ে শিলিগুড়িতে গ্রেপ্তার হয়েছে। এখানকার যিনি যুব সভাপতি তার অত্যন্ত ঘনিষ্ঠ সেই ব্যক্তি, কি বলবেন? দেখুন, এটা সবাই জানে কে কী করছে, কোথায় যায়। আমাদের যুব সভাপতির নামে অভিযোগ করা হয়েছিল, তিনি তার উত্তর দিয়ে দিচ্ছেন। সেজন্য টিএমসি পার্টিতে যত অ্যান্টি সোশ্যাল আর যত অ্যান্টি ন্যাশনাল সবাই ভিড় করেছে। এই যে বিএসএফকে কেন 50 কিলোমিটার অবধি যাওয়ার অনুমতি দেয়, তাতে খুব কষ্ট হচ্ছে টিএমসির। কারণটা কি? কারণ এই সমস্ত ইনলিগাল যে কানেকশান আছে, যে ধরনের ইনলিগাল ব্যবসা আছে, সেখানে বিএসএফ হাত দেবে, ধরবে, ধাওয়া করে চলে আসবে। 15 কিলোমিটার পালিয়ে আসতো, কিছু করতে পারতো না, 50 কিলোমিটার ধাওয়া করে কলার ধরে তুলে নিয়ে যাবে। তাই কষ্ট হচ্ছে বিএসএফকে। কি না কি বলছেন, কালকে উদয়ন গুহ কি বলেছেন, কি মেসো বলেছেন না মামা বলেছেন, অনেক কিছুই বলবেন, কালকে আরও কিছু বলতে হবে যদি গলায় হাত দেয়। তো সেই জন্য ভয় হচ্ছে। আমরা চাই দেশের সুরক্ষা সর্বোপরি সেটা থাক। আর এই ধরনের যারা দেশের সুরক্ষাকে, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে ব্যবসা করে খাচ্ছে, টিএমসি তাদের জন্য কোনো রকম শেল্টার না দেয়। এই সমাজ বিরোধী ক্রিয়াকলাপ বন্ধ হোক। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। কথাবার্তা বলেন, সেই কথাবার্তাগুলো আশা করি ভালো হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, বিরোধীদের সাথে গণতন্ত্র কী ধরনের আচরণ করতে হয় আমরা বরাবরই বলছি। তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যে যাক, সেখান থেকে রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুক। মাঝে মাঝে ওনাদের ঘোরার ইচ্ছে হয়েছে, সর্বভারতীয় দল করবেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু ঘুরছেন গোয়াতে, ঘুরুন। আমাদের তরফ থেকে ওনাকে গোয়াতে গেলে পরে কোনো রকম অসুবিধা নেই। আমরা বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপি, উনি গোয়াতে যান, উত্তরপ্রদেশে যান, মধ্যপ্রদেশে যান, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি বেশি করে যান। আমরা চাইছি তাহলে ওনার শিখতে, মানুষের তো শেখার কোনো বয়স থাকে না, এই বয়সে উনি শিখতে পারবেন যে বিরোধীদের সাথে গণতন্ত্রে কী ধরনের আচরণ করা উচিত। অবসর সময় গান লিখছেন, কি বলবেন? দেখুন, নিরো একসময় রোম যখন পুড়ে যাচ্ছিল তখন উনি গিটার বাজাতেন। পশ্চিমবঙ্গ এখন পুড়ছে, কিসে পুড়ছে? বেকারত্বের জ্বালায় পুড়ছে। 30 লক্ষ। সরকারের কাছ থেকে আপনারা হিসাব চান যে কোভিড পরিস্থিতিতে সমস্ত জেলাতে লিস্ট হয়েছিল কত পরিযায়ী শ্রমিক কোন কোন জেলায় ফিরে এসেছে। আমার জানা নেই যে সরকার কোনো ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে বা কোথাও এই তথ্য প্রকাশ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের তো জানার অধিকার আছে যে তার পশ্চিমবঙ্গের কত লক্ষ বেকার যুবক পেট না চালাতে পারার জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হন। এই তথ্য কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জানার অধিকার আছে। তো পশ্চিমবঙ্গ এখন বেকারত্বের জ্বালায় উঠছে। বহুদিন এসএসসি রিক্রুটমেন্ট হয়নি, মাস্টারমশাই, হবু মাস্টারমশাইরা বিকাশ ভবনের সামনে, শিক্ষা দপ্তরের সামনে আন্দোলন করছেন। এই জ্বালাতে যখন পুড়ছে, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী গান লিখছেন। আশা করি তার এই গান লেখা দিয়ে এই বেকারদের হয়তো কর্মসংস্থানের ব্যবস্থা। ত্রিপুরা নিয়ে আমাদের কিছু বলার নেই। ত্রিপুরার যারা আমাদের পার্টির নেতা আছে তারা সমর্থবান, তারা বলবেন। মুখ্যমন্ত্রী এবং তার দল ত্রিপুরাতে গেছিলেন, সামান্য একটু বিরোধ হয়েছে, তাতেই তাদের অবস্থা খারাপ। আমাদের এখানে 190 জন কার্যকর্তা বা কর্মী আমাদের প্রাণ দিয়েছে। বিজেপি কিন্তু এখনো তাও লড়াইয়ের রাস্তায় আছে। প্রচুর টাকা পয়সা কাটমানি করে তৃণমূল কংগ্রেসের করায়ত্ত হয়েছে, সেই টাকা পয়সা খরচ করছেন আর কি। অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে ত্রিপুরা যাবেন, গোয়া যাবেন, আরো অনেক জায়গায় যাবেন। শুনেছিলাম মাঝে একটা নাকি এরোপ্লেন আসতো, এরোপ্লেন নাকি ভাড়া করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। এইগুলো সবই পশ্চিমবঙ্গের জনগণের রক্তের টাকা। অন্যদিকে বিজেপি নেতৃত্বের করা বিভিন্ন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। যে যত লোকসভা হয়, লোকসভাতে প্রত্যেকটা লোকসভাতে দার্জিলিং জেলায় ওরা বিজেপির সংসদ দেয়। এর আগে ছিল, নাম ভুলে গেছি,
তারপরে 2014-তে একজন হলো। ওরা বারবার বলে, বিজেপিরা বারবার বলে যে দার্জিলিংকে আলাদা রাজ্য করবে, দার্জিলিংয়ের সমস্যা সমাধান করবে। কিন্তু আজ অবধি 2014 গেল, 2021 গেল, আজ অবধি দার্জিলিংয়ের তাবর লিডারগুলো যারা আছে, আজকে দিলীপ ঘোষ থেকে শুরু করে নাড্ডা গাড্ডা, অমিত শাহ থেকে শুরু করে আমাদের নরেন্দ্র মোদীও দার্জিলিংয়ে এসেছিলেন, কিন্তু আদৌ দার্জিলিংয়ের কথা চিন্তা করেননি। কিন্তু যেহেতু পরশুদিন আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দার্জিলিংয়ে গেছেন, কার্শিয়াংয়ে গেছেন, কার্শিয়াংয়ে প্রশাসনিক মিটিং করেছেন এবং প্রশাসনিক মিটিংয়ে কার্শিয়াং এলাকার ওই এলাকার নেপালিদের কী অসুবিধা সুবিধা টোটাল তাদের কাছে শুনেছেন। শোনার পরে উনি বলেছেন ইমিডিয়েট জিটিএ নির্বাচন হবে এবং জিটিএ নির্বাচন পরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের যে সমস্যার সমাধান যেগুলো আছে উনি মিটাবেন। বিজেপি শুধু মুখে বড় বড় কথা বলে, আদৌ কিন্তু বাস্তবে রূপায়িত করে না এবং সমস্যার সমাধান করে না। একমাত্র আপনারা দেখেছেন 2011 সালের পর আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011-20 মে 2,03,000 কোটি টাকা ঋণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে। এত টাকা ঋণ নেওয়ার পরে পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন এবং পশ্চিমবাংলায় যেভাবে যত রকম সমস্যা, আজকে গোর্খাল্যান্ড সমস্যার সমাধান হয়েছে, সমস্যার সমাধান হয়নি কি শান্ত আছে, আগের মতো নেই। আজকে আমাদের এখানটায় কি কয়েকজন বিজেপি তাবর যারা বিজেপি নতুন বিধায়ক হয়েছে, আমাদের সাংসদ দীপেন প্রামাণিক, ওরা নাকি আলাদা রাজ্য চায়। অসম্ভব, এ তো কোথায় বলছে আলাদা রাজ্য? আর রাজবংশীদের নাকি এখানে কোনো উন্নয়ন নেই। কে বলছে রাজবংশীদের উন্নয়ন? রাজবংশীদের যে উন্নয়ন না হয়ে থাকে, রাজবংশী ভাষা একাডেমি দিয়েছে। আজকে রাজবংশীদের যে গুরুদেব আমাদের ঠাকুর পঞ্চানন বর্মা, তার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। আজকে 2টা ভাষা একাডেমি, ঠাকুর পঞ্চানন আমাদের কামতাপুরী ভাষা এবং রাজবংশী ভাষা স্বীকৃতি দিয়েছে মমতা ব্যানার্জি। এবং কয়েকদিনের মধ্যে জলপাইগুড়ি জেলায় 5টা বিদ্যালয় খুলবে এবং একমাত্র সারা পশ্চিমবাংলার সর্বধর্ম জাতির কথা চিন্তা করে আমাদের মমতা ব্যানার্জি। ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষ এবং জলপাইগুড়ি জেলা সভাপতি কি বললো তাতে কোনো যায় আসে না। একমাত্র রাজ্যের যদি সমস্যার সমাধান করতে হয় একমাত্র মমতা ব্যানার্জি করবে। ভারতীয় জনতা পার্টি আজকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যাই বলুক না কেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পারবে না, অমিত শাহও পারবে না, নাড্ডা গাড্ডাও পারবে না। রাজ্য সভাপতি একদিন আগে কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষ থাকে সবসময়। হ্যাঁ, সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষ থাকে, তাহলে কি সভাপতি? দুজনে একসঙ্গে। টেরাকোটার রকমারি প্রদীপ এসেছে জলপাইগুড়ি শহরে, বিক্রি শুরু হওয়ায় খুশি শিল্পীরা। প্রদীপ নিয়ে জলপাইগুড়িতে চলে এসেছেন পার্শ্ববর্তী শহরের মাটির শিল্পীরা। ব্যবসা ভালোই হবে আশা তাদের। এবার শিলিগুড়ি মাটিকাড়ার পালপাড়ার শিল্পীরা জলপাইগুড়িতে এসেছেন তাদের রকমারি প্রদীপের পসরা নিয়ে। 20 থেকে 200 টাকার সব ধরনের আধুনিক টেরাকোটা ধরনের ছোট বড় প্রদীপ নিয়ে এসেছেন তারা। বিক্রি এখন কম বেশি হলেও তাদের ব্যবসা ভালোই হবে আশা করছেন তারা। এবার ভ্যারাইটিটা অনেক বেশি দেখা যাচ্ছে, অন্যান্যবার এত ভ্যারাইটি থাকে না। এই যে কুলোর মধ্যে অনেকগুলো, এগুলো আমাদের বাঙালিদের ট্র্যাডিশন, তো এগুলো আগে দেখিনি, এবারই প্রথম দেখছি। ভ্যারাইটিটা এবার অনেক বেশি আছে। দাম কেমন দেখছেন এবার? দাম ঠিকই আছে, দাম খুব বেশি নয়, নাগালের মধ্যেই, মধ্যবিত্ত নাগালের মধ্যেই রয়েছে। ভালো কালেকশন। আপনারা প্রতিবারই জলপাইগুড়িতে আসেন? হ্যাঁ, তো এবার মানে সম্ভারটা বেশি, অনেক আগেরবারের থেকে অনেক বেশি কালেকশন এবার। এই যে আমাদের যে সাধারণ যেটা প্রদীপ, তার তুলনায় কি এগুলো প্রদীপের এখন চল বেশি দেখতে? হ্যাঁ হ্যাঁ, এগুলো এখন বেশি চলছে, কারণ এত ডিজাইনার প্রদীপ তো আগে পাওয়া যেত না, এখন পাওয়া যায়, সুতরাং এখন এগুলো চল অনেক বেশি। বললাম দাদা, এই মাটিকাড়া পালপাল থেকে এসেছেন, কী কী ধরনের ভ্যারাইটি এনেছেন? এটা আছে পঞ্চমুখী আছে, 5 প্রদীপ আছে, প্রজাপতি আছে, 1 মুখী আছে, 3 মুখী আছে, অনেক ধরনের ভ্যারাইটিস আছে। গাছা প্রদীপ আছে, কুলা প্রদীপ আছে, চালন প্রদীপ আছে, আপনার চরকি প্রদীপ আছে, অনেক ধরনের। কেমন দাম তো মনে করেন যে এখনটার একরকম দাম, ভ্যারাইটির দাম আছে। বললাম দাদা, বিক্রি এখন কেমন দেখছেন, এবার কি আশা করছেন? বিক্রি তো এই মাত্র দোকান খুললাম, 2 দিন হলো। বিক্রি হবে, বাজার হবে, এবার ভালোই হবে, লকডাউন নাই এবছরে। গত বছর কি কেমন? গত বছর তো লকডাউনের জন্য বেশি বাজার ভালো হয় নাই, এই বছরে একটু ভালো হবে চান্স আছে আর কি। আপনারা প্রতি বছর জলপাইগুড়ি? হ্যাঁ, প্রতি বছরই আসি। জলপাইগুড়িতে মাস্কবিহীনদের ধরপাকড় ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বৃহস্পতিবারও। পুলিশ সূত্রে খবর, মাস্ক ছাড়াদের ব্যক্তিগত জামিনে ছাড়া হলেও আদালত থেকে তাদের জামিন নিতে হবে। এদিন শহরের সমাজপাড়া সহ একাধিক জায়গায় অভিযান চলে। আইসি অর্ঘ্য সরকারের উপস্থিতিতে চলে অভিযান।
কোভিড নিয়ন্ত্রণে রাজ্য সরকারের নির্দেশ যারা মানছেন না তাদের গ্রেপ্তার করা হয়। এই খবর লেখা পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযান লাগাতার চলবে বলে জানা গেছে। মাছটা মুখের উপরে মানে নিয়ে যাচ্ছেন কেন? মাছ লাগানো কি জন্য? মানে পিঠে ফেরবো ডেকে একটু বার করে নিলাম, ততক্ষণে আপনারা ধরে নিন। জানেন তো করোনা থার্ড ওয়েভ যাচ্ছে, জানেন তো? তারপরেও সতর্ক করছেন না। করোনা তৃতীয় ঢেউ যাচ্ছে, জানেন তো? হ্যাঁ, মাস্ক পরেন নাই কেন? না আমি তাড়াহুড়াতে গ্যাস নিতে আসতে তো ভুলে গেছি, তাই আমি পড়িনি। না এত সচেতন করার পরেও মাস্ক পরছেন না? ভুলে গেছি, তাই পড়তামই আমি গিয়ে ভুলে গেছি। জানেন তো কিভাবে ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আমি ভুলে গেছি, আমারই ভুল, মাস্কটা পরি নাই, এখন পরে নিচ্ছি। জরিমানা দিতে হবে আপনাকে, এরপরে মাস্ক পরবেন না? হ্যাঁ অবশ্যই পড়বো, আমি ভুলে গেছিলাম, আমার তাড়াহুড়া তো। শতাধিক প্রাচীন মহাত্মা গান্ধীর 2 রাত কাটানো ঘরের এখন ভগ্নদশা। জলপাইগুড়ি JYMA ক্লাব বিল্ডিংয়ে 1925 সনে এসেছিলেন মহাত্মা গান্ধী। তখন এখানে 2 রাত কাটিয়েছিলেন এই বিল্ডিংয়ে। বর্তমানে এর হাল বেহাল। ভূমিকম্পের সময় থেকে একাধিক ফাটল দেখা দিয়েছে এখানে। পাশাপাশি মাঠ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রথম শিশু উদ্যান পার্কের হাল এখন কাশ বনে পরিপূর্ণ হয়েছে। তাই সংস্কার চান ক্লাব সদস্যরা। যদিও JYMA ক্লাবের কার্যকরী সভাপতি তথা বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা বলেন, বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কিছু করা হয়নি, তবে তার নজরে আছেন বলেও বিধায়ক বলেন। লেভেলে বা অন্য কিছু উপায় কি করা যেতে পারে? সেটার ব্যাপারে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা এই ব্যাপারে যদিও এখনো কিছু বলে উঠতে পারিনি, কিন্তু আমাদের মাথায় আছে। মাঠটা ঠিক করতেই হয় এবং এই মাঠ ঠিক করতে গেলে আমাদের প্রচুর টাকার দরকার এবং প্রচুর খরচাও হয়। লোকের কাছে কত চাই আমরা নিব, মেম্বাররা তাদের সামান্য ইনকামের উপর থেকে কিছুটা বেয়ার করে, এই করেই আমাদের মাঠের ওয়াল হয়েছিল। সেটা হয়েছিল 1992-93 সনে। ওয়ালটাও ভগ্নদশায় অবস্থায় আছে, ওয়ালটাও ঠিক করতে হয় এবং রাস্তাটা নষ্ট হয়ে আছে। রাস্তাটা পৌরসভাকে বলেছি, মাঠে ঢোকার যে রাস্তাটা যদি পৌরসভা করে দেয় তাহলে ভালো হয়। আমাদের পার্কটা উত্তরবঙ্গের প্রথম পার্ক, সেই পার্কটা শিশু উদ্যানটা নষ্ট হয়ে পড়ে আছে। শিশু উদ্যানটা পৌরসভা বলেছিল করে দিবে, এখন শুধু 3 সাইডে ওয়ালটা হয়েছে, আর কোনো কাজ হয়নি। এখানে ওই ভাবনি মানে কাশফুল হয়ে মাঠ ভর্তি হয়ে আছে, পার্কটা ভর্তি হয়ে আছে। পৌরসভাকেও আমরা অনুরোধ করেছি যাতে এই পার্কটাকে, এই শিশু উদ্যানটাকে পুনরায় কোনোভাবে চালু করা যায়। আর পাশাপাশি আমাদের 1917 সনের একটা বিল্ডিং আছে, 104 বছর 5 বছর রানিং। এই বিল্ডিংটা ভগ্ন দশা অবস্থায় আছে। ওই ভূমিকম্পে বিল্ডিংটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর এই বিল্ডিংটা আমাদের খুব তাড়াতাড়ি ঠিক করা দরকার, নাহলে যে কোনো সময় যে কোনোভাবে একদিন পড়ে যাবে। কারণ এই বিল্ডিংয়ে সেই সময় 1925 সনে মহাত্মা গান্ধী এসেছিলেন, এসে 2 রাত কাটিয়েছেন এবং বিনভাবে এই বিল্ডিং, জলপাইগুড়ি ইনস্টিটিউট নামে এই বিল্ডিং জয়মের, এই বিল্ডিংটা বিনভাবে উনি ওপেন করেছিলেন। কারণ এই বিল্ডিংটা তৈরি হয়েছিল জলপাইগুড়ি ইউরোপিয়ান ক্লাবের এগেনস্টে। ইউরোপিয়ান ক্লাব যখন তৈরি হয় তখন জলপাইগুড়ির কিছু মানুষ এরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই বিল্ডিংটা আমাদের জন্য। ঐতিহ্যের দুর্গাপূজা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরের সদর ব্লকের রংধামালিতে। প্রতি বছর এই সময় লক্ষ্মী পূজার পর অনুষ্ঠিত হয় এই দুর্গাপূজা। ঐতিহ্যের কালী ও দুর্গাপূজা একসাথে অনুষ্ঠিত হচ্ছে এখানে। পূজাকে কেন্দ্র করে এখানে মহারাজের মেলাও যথেষ্ট প্রসিদ্ধ। কোভিডের কারণে 2 বছর মেলা অনুষ্ঠিত না হলেও বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই পূজা ও মেলাকে কেন্দ্র করে। কথিত আছে দেবী দুর্গা এই পথে যাওয়ার সময় বিশ্রাম নিয়েছিলেন এখানে। সেই সময় থেকেই তৎকালীন রাজারা এই পূজা করতেন এবং সেকাল থেকেই অনুষ্ঠিত হতো বৃহৎ মেলা মহারাজের মেলা। মেলা বন্ধ থাকলেও পূজা অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছরই।
বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়েই এই পূজা অনুষ্ঠিত হলো। রংধামালি এলাকার গৃহবধূ চন্দ্রা রায় জানান, প্রতি বছর বহু মানুষ এখানে আসলেও 2 বছর থেকে সেরকম আসতে পারছেন না, যেহেতু কোভিডের জন্য মেলাটি বন্ধ রয়েছে। মায়ের কাছে আমাদের প্রার্থনা যাতে সমাজ করোনা মুক্ত হয়, আমরা যেন আগের মতো সকলে মিলে পূজা দিতে পারি বলে জানান তিনি। পুরোহিত মহাশয় বিষ্ণু চক্রবর্তী বলেন, মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনেই এবারও পূজা অনুষ্ঠিত হচ্ছে। জ্যোতিকা রায় চৌধুরী 1998 সাল থেকে এই পূজায় আসছেন। নিষ্ঠার সাথে পূজা হয় বলে জানান তিনি। যে সকল মেয়েদের বিয়ে হয়ে যায় তারা এই পূজার দিন ফিরে আসেন। সকলেরই একসাথে দেখা হয়, খুব আনন্দ হয় বলে তিনি জানান। করোনা মুক্ত হোক, ছাত্রছাত্রীরা যাতে আগের মতো স্কুল কলেজে যেতে পারে, দেবীর কাছে আমাদের তাই প্রার্থনা বলে জানান জ্যোতিকা দেবী। স্থানীয় নির্মলা দাস বলেন, লক্ষ্মী পূজার পর ঐতিহ্যের এই পূজা অনুষ্ঠিত হয় এখানে। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন, সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। পূজা কমিটির সহ সভাপতি দীননাথ রায় বলেন, 140তম পূজা এবার। বহু বছর ধরে দুর্গাপূজা ও কালী পূজা একসাথে হয় এখানে, এটি এই পূজার বৈশিষ্ট্য বলে তিনি জানান। উল্লেখ্য, ষষ্ঠী থেকে নবমী সব একই দিনে এই পূজা সম্পন্ন হয়। সত্যিই যেন সকলের এক পুনর্মিলন কেন্দ্র হয়ে উঠেছে এই পূজাকে কেন্দ্র করে। এই রংনামালিতে হ্যাঁ দুর্গাপূজা এই সময়টা হয় যে এই সময়টা দুর্গাপূজা, তো দুর্গাপূজাটা লক্ষ্মী পূজার পরে হয়। আমরা শুনছিলাম মানে লক্ষ্মী দেবী যখন বাপের বাড়িতে আসে মহালয়ার সময়, সে নাকি এই সময় ঘুরে যাওয়ার সময় এখানে, হ্যাঁ দুর্গাপূজার সময় বাপের বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় এখানে মানে রেস্ট করে, সেজন্য এখানে এই পূজা সেই উপলক্ষে। কেমন লাগে? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। বাড়ি এই এখানেই লোকাল আমায়। বিয়ে হয়েছে তো? হ্যাঁ লোকালেই। এই পূজার মধ্যে কি একসাথে হন আবার? হ্যাঁ এই পূজার মধ্যে তো মানে এখানকার লোকাল যাদের বিয়ে হয়েছে দূর দূরান্তরে সবাই চলে আসে। মেলাতে বেশি হয়, যেহেতু লকডাউন সেহেতু মেলা হয় না, এই শুধু পুজোটাই। মেলা হলে বেশি করে আনন্দ হতো। এবার শতাব্দী প্রাচীরের পূজা 140তম এই বছর পূজাটা করতে হচ্ছে, যেহেতু দুর্গাপূজা, দুর্গাপূজা কালী পূজা একসাথে পূজা হয়। এটা সেই প্রাচীনকাল হয়ে মহারাজারা পূজা করে আসতেন, সেটা আমরা সেই কৃষ্টিতে ধরে আসি এবং এখনও করছি। আমরা পূর্বপুরুষ এই পূজাটা করে আসছিল, এখনও আমরা করে আসতেছি। এটা মহারাজারা আগে পূজা করতো এখানে, সেই তার পূর্বপুরুষ থেকে আমরা বংশ পরম্পরা করে 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 আসতেছি। এবার 140তম এই পূজাটা, এবং এইটা মেলার সবথেকে বৈশিষ্ট্য এটাই যে দুর্গাপূজা কালী পূজা একই দিনে আমরা করে আসছিল, আমরাও করছি। এবং এই আগে মেলা যেহেতু হইতো না, আগে হইতো তখন যেই এলাকার যত মেয়েরা বাইরে বিয়ে হয়েছিল বা অনেক ছেলে বাড়ি কর্মসংস্থানে গেছিলো তারা কিন্তু এই মেলা উপলক্ষে আসতো। কিন্তু যেহেতু এই 2 বছর ধরে কোভিডের জন্য আমরা মেলা করতে পারছি না, তাই পূজাটা শুধু নিয়ম মাফিক কোভিডের ভিত্তি নিয়ম মেনে পূজাটা করতে আসছে। সবাই মাস্ক পরে পূজাটা করছে। আমি 98 থেকে পুজোতে এখানে অ্যাটেন্ড করি। হ্যাঁ তার আগে আসতাম, সেরকম নিয়মিত নয়। হ্যাঁ কিন্তু 98 থেকে কন্টিনিউ। কিভাবে দেখছেন এই পুজো, মানে এত বছর থেকে? ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে এত সুন্দর পূজা, এত নিষ্ঠাভাবে প্রত্যেকের এত বছর থেকে আছেন, এই সময় দুর্গাপূজা কেন হয়েছে? ভীষণ ভালো লাগে এই সময় এই দুর্গাপূজা কেন? এই দুর্গাপূজা ওই যে দুর্গা যাওয়ার সময় এখানে একটু রেখে গেছে, বনদুর্গা তো এটা বোধহয়। হ্যাঁ এখান থেকে দুর্গা যাওয়ার সময় এখান দিয়ে গেছে, সেই জন্য এখানে হল্ট করেছিল, সেই জন্য এই পূজাটা। হ্যাঁ এই পূজাটা খুব নিষ্ঠা সহকারে হয়, খুব নিষ্ঠা সহ, এবং প্রত্যেকটা মেয়ে বউ ছেলে মেয়ে সব এই সময় সবাই আমরা একসাথে হই। তখন ওইখানে আমাদের কোনো কিচ্ছু ভেদাভেদ থাকে না, আমরা একদম আপন করে আমরা এই পূজাতে মনোযোগ যোগ দিই। হ্যাঁ একদম পুরো শেষ। সারা বছর যদি এক না হন এই পুজোতে এক হয়? এই পুজোতে আসবই। হ্যাঁ। কত বছর থেকে এই পুজো করতেন আপনি? আমি 14 বছরের পুজো করতেছি। আগে কে করতো? আমার বাবা করতো। মানে কাদের পূজা এই সময় কেন? মহারাজারাই করে আসছে। হ্যাঁ ঠিক আছে, তাদের মঙ্গল কামনার জন্য এই পূজাটা করতে। কি পুজো এটা? এটা ভগত দুর্গা পূজাই। এই সময় হঠাৎ কি কারণ? লক্ষ্মী পূজার হয়তো, ঠিক আছে, লক্ষ্মী পূজার 7 দিন পরে যে বিশুদ্ধ পরে, সেই কারণে তারা পূজাটা করতে হবে।
যখন আশ্বিন মাসে যে পূজা দুর্গা পূজাটা হয়, ঠিক আছে, তখন এখানে তো অনেক ফরেস্ট ছিল, আম গাছ, বড় বড় আম গাছ ছিল, ঠিক আছে। মা যখন কলেজে যাচ্ছিল এখানে রেস্ট নেয়, ঠিক আছে, তখন রাজামশাইরা দেখে। কে দেখে? রাজামশাই, এখানে যে মহারাজ ছিল ওটা লক্ষ্য করে যে ভগবতী মা এখানে রেস্ট নিচ্ছে, ঠিক আছে। তাকে আদেশ করে যে আমাকে লক্ষ্মী পূজার 7 দিন পরে যে বৃহস্পতিবার পরে সেই দিনে এখানে পূজা দিবে আমাকে। তারপর তখন থেকে এই রীতিতে পূজাটা করা হয়। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, সামনেই আলোর উৎসব দীপাবলি। কালী পূজাকে কেন্দ্র করে এই উৎসব সকলের মধ্যে আনন্দ নিয়ে আসে। এই উৎসবে একসময় মানুষ শুধুই মাটির প্রদীপ জ্বালাতেন, এখন মাটির প্রদীপের পাশাপাশি ইলেকট্রিকের বিভিন্ন রকম আলো জ্বালিয়ে আলোকসজ্জা করা হয়। দীপাবলির আগে জলপাইগুড়ি শহরের রকমারি আলোর পসরা সাজিয়েছেন দোকানিরা। ক্রেতারাও বাহারি রং বেরঙের আলোকসজ্জা কিনতে ইতিমধ্যেই দোকানে ভিড় করছেন। দেদার বিক্রি চলছে রং বেরঙের লাইট। দিনবাজারের এক ব্যবসায়ী বলেন, এর আগের বছরগুলিতে দেখা যেত চাইনিজ আলোকসজ্জার চাহিদা, এখন ক্রেতাদের মধ্যে সেই চাহিদা নেই। পাশাপাশি যেসব বন্ধ হয়েছে, এখন ভারতীয় লাইটে আলোকসজ্জার চাহিদা যথেষ্ট। আমরা তো সব ইন্ডিয়ান মাল তুলেছি, ইন্ডিয়ান মালই বিক্রি হচ্ছে। কাস্টমাররাও এসে আগেই জিজ্ঞেস করছে দাদা ইন্ডিয়ান তো, আমরাও তাদেরকে গর্বের সহিত বলতে পারছি যে আমরা ইন্ডিয়ান মালই বিক্রি করছি। মানে এবারে কি কি নতুন লাইট এসেছে ইন্ডিয়ান? নতুন বলতে কি সব ওই রিপিটেড আইটেমই আছে, নতুন সেরকম কিছু আসেনি। ওই মাল্টি কালার, ওই এক কালার, এলইডি, নর্মাল এগুলোই আছে। মানে বিক্রি শুরু হয়ে গেছে? বিক্রি 3 দিন 4 দিন থেকে শুরু হয়ে গেছে। অনেকে আগের থেকে এবার নিয়ে নিচ্ছে, ভিড় ভাড়াটা নিতে যাচ্ছে না অনেকে। মানে চাইনিজ লাইট এখন আর বাজারে পাওয়া যাচ্ছে না? না, চাইনিজকে মানুষ অ্যাভয়েড করছে। এবার তো লাইটের চাইনিজ লাইটের কোনো দরকার নেই, এখন ইন্ডিয়ানই ভালো পাওয়া যায়, ইন্ডিয়ানই জ্বালাবো। আগে তো চাইনিজ আপনারা লাইট নিতেন, যে চাকচমক বেশি ছিল, এখন ইন্ডিয়ান লাইট নিচ্ছেন কি অনেক? চাইনিজ লাইটে নিতাম, একটু সস্তা পড়তো, একটু চাকচমক ছিল, 2 দিন ইউজ হয়তো ফেলান যাইতো। এখন একটু ভালো কোয়ালিটি নিচ্ছি যাতে আমার টিকবে বেশি, চলবে বেশি, জিনিসটা ইউজ হবে বেশি। আপনারা কি কোন লাইট নিলেন আজকে? কোন লাইট নিলেন? এই যে ইন্ডিয়ান লাইট নিলেন? ইন্ডিয়ান। কোন লাইট পাওয়া যাচ্ছে বাজারে? ইন্ডিয়ানই, এখন তো চাইনিজ পাওয়া যায় না। আগে তো পাওয়া যেত, চাকচমক বেশি ছিল, এখন তো তা তো ছিলই, তাও এখন ইন্ডিয়ান জিনিসই ব্যবহার করছি বেশি। মানে এখন তো ইন্ডিয়ানই চলছে সব জায়গায়, এখন তো চাইনিজ অতটা নেই। কি কি লাইট নিলেন আপনি? আমি এখনো নেইনি, চয়েস করছি, ওই টুনি লাইটই নিলাম। মানে এখন কি বাজারে পাওয়া যাচ্ছে যে চাইনিজ লাইট? না, চাইনিজ লাইট তো দেখিনি এখনো অবধি কোথাও, সব জায়গায় ইন্ডিয়ানই আছে। না, চাইনিজ এখন কোনো মাল আসতেছে না, চাইনিজ লাইটও এখন বাজারে আসতেছে না, আর পাবলিকও চাইনিজ মাল কোনো চাচ্ছে না, যার জন্য বাজারে মালও পাওয়া যাচ্ছে না। আর যেগুলো মাল আসছে সবই ইন্ডিয়ান মাল, এবং ইন্ডিয়ার প্রচুর রকম ধরনের মাল আসছে। কি কি আসছে নতুন এবার দীপাবলি? বিভিন্ন ধরনের চেন, তারপরে বিভিন্ন ধরনের বাল্ব, উপরে যে ঘোরে লেজার লাইট, টুনির বিভিন্ন ভ্যারাইটি আছে। হ্যাঁ, এসব অনেক ধরনের মাল আছে, বিভিন্ন ধরনের মোমের মধ্যে বিভিন্ন আইটেম আছে, সবই ইন্ডিয়ান মাল, এবং ইন্ডিয়ান মালই সবাই চাচ্ছে। চায়না কোনো মাল এবার আসে নাই, এবং অনেকদিন থেকে আসতেছে না, এবারও মাল আসে না, আর বিক্রি হচ্ছে ওই ইন্ডিয়ান মালই সবাই কিনতেছে। পূজার মুখে হস্তশিল্পীরা লাভবান হবেন, এমনটাই আশা করছেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন। রাজ্য সরকারের উদ্যোগে শিল্পীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে উদ্বোধন হলো হস্তশিল্প মেলার। বৃহস্পতিবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। জেলা হস্তশিল্প দপ্তরে শুরু হলো জেলাভিত্তিক এই হস্তশিল্প মেলা। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ক্লাব রোডে অবস্থিত জেলা শিল্প দপ্তরে এই মেলার আয়োজন হয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে 214 জন শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছিলেন। তাদের হাতের তৈরি রকমারি জিনিস নিয়ে এখানে শিল্পীরা এসেছিলেন। এদিন মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অশ্বিনী কুমার রায়। রকমারি হাতের তৈরি জিনিসের পসরা সাজানো ছিল এখানে। তিস্তায় ভেসে আসা কাঠের রকমারি জিনিস, বাঁশ ও কাঠের তৈরি জিনিস, হাতের তৈরি ব্যাগ, মূর্তি, শোপিস, একাধিক দরকারি জিনিস ও ঘর সাজানোর দ্রব্য এখানে রয়েছে। আজ থেকে আগামীকাল চলবে এই মেলা। উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের মহাব্যবস্থাপক চন্দন পাল সহ অন্যান্যরা। আমাদের জিএমজেএসসি সাহেবের উদ্যোগে এখানে আজকে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারে এই আর্টিসান কম্পিটিশন হচ্ছে। এখানে আমরা আসলাম, দেখলাম, খুব ভালো লাগলো। আমি চাই জলপাইগুড়ি শহরের সবাই এই প্রোগ্রাম দেখুক, এনজয় করুক, এবং ওরা আর্টিসানদের যে
প্রতিভা তা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা যেন সবাই এসে লোকজন এসে দেখে। আর এখানে কেউ চাইলে কিনতেও পারবে। এটা কম্পিটিশন, এখানে যারা ফার্স্ট হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরা স্টেটে পাঠানো হবে। তো অনেক রকম প্রোডাক্ট এখানে আছে। আপনাদের মাধ্যমে সবাই জানুক এবং আসুক, দেখুন 2 দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম চলবে। এটা ইন্ডাস্ট্রি যারা আমাদের আর্টিসান আছেন তাদেরকে প্রমোট করা, তাদের আমরা চাচ্ছি বুস্ট দেওয়ার একটা যেন তাদের প্রোডাক্টগুলো দেখাতে পারে সবাইকে, তাদের মনোবল বাড়ানোর জন্য এটা করা। স্যার মনে হয় কি পুজোর আগে কিছু তারা লাভবান হবে? আশা করছি তাই। যদি কেউ কেনাকাটা করতে চায় করতে পারবে এবং এটার মাধ্যমে এদের প্রোডাক্টগুলো সবার কাছে পৌঁছে দেওয়া, এটা একটা উদ্দেশ্য। উত্তরের সংবাদে এখন সময়ের সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুন্ডাই গ্র্যান্ড i10 নিওস এসে গেছে ম্যানুয়াল ট্রান্সমিশন এবং অটোমেটিক 1.2 লিটারে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন সহ, যা আপনাকে সতেজতার অনুভব করাবে। i10 এখন অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস ফোন চার্জার। যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর, জলপাইগুড়ি। বিশদে জানতে কল করুন অরিন্দম সিনহা, ফোন 8653002420 এবং সন্দীপ সুর 9093302318 নম্বরে। জলপাইগুড়িতে সমস্ত ধরনের ওষুধের সন্ধান মিলবে মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে। এখানে হোলসেল এবং রিটেল প্রাইসে সমস্ত রকমের ওষুধ পাবেন আপনারা। সেই সাথে এখানে আপনারা সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন ওষুধে। মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ঠিকানা থানামোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9907268310 এবং 7586006539। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও থেমে নেই তারা। অমানিসার অন্ধকারকে দূরে সরিয়ে রাখতে অদম্য তাদের ইচ্ছা শক্তি। তৈরি করে চলেছে রং বেরঙের প্রদীপ সহ নানা রকমের আলোক সামগ্রী। প্রতিদিনের নিয়ম মেনে আপন খেয়ালে অমানিসার অন্ধকারকে দূরে সরিয়ে রাখতে দীপাবলির আগে রং বেরঙের প্রদীপ, ধূপকাঠি ও মোমবাতি তৈরির কাজ করে চলেছেন ওরা। সাবিত্রী শর্মা, শান্তি ভুজেল, ঠুলো বৈনী, সুমিত্রা ওরাওদের মতো আরও অনেকেই ইদানিং সকাল থেকে ভীষণ ব্যস্ত। প্রত্যেকের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। কেউ শুনতে পায় না, কারো কথা বলার শক্তি নেই, কেউ আবার ঠিকঠাক চলতেও পারেন না। তবুও বাগরাকোট চা বাগানের বাসা লাইনে স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থর কারখানায় নিয়ম করে ওরা প্রতিদিন আসেন। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ওদেরকে তৈরি করার পর ইদানিং ওরা দিনে 4 ঘন্টা করে কাজ করে প্রদীপ, মোমবাতি ও ধূপকাঠি তৈরি করছেন, যার মধ্যে দিয়ে পাওয়া পারিশ্রমিকে অত্যন্ত খুশি সাবিত্রী, শান্তি ও সুমিত্রারা। 2007 সালের 3রা এপ্রিল বাগরাকোট চা বাগানের তৎকালীন ম্যানেজার হর্ষ কুমার ও তার স্ত্রী নীলম কুমার উদ্যোগ নিয়ে তৈরি করেছিলেন নিঃস্বার্থ সংগঠনটি। উদ্দেশ্য ছিল চা বাগান এলাকার শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন পুরুষ ও মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা। মাঝে নীলম দেবী প্রয়াত হলেও তার দেখানো পথে এগিয়ে চলেছে সংগঠনটি। শুরুর দিকে 36 জন সদস্য এই কাজ শুরু করলেও অনেকেই প্রয়াত হওয়ায় ইদানিং সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 16-এ। নিঃস্বার্থর বাগরাকোট ইনচার্জ প্রভাত শর্মা বলেন, ধূপকাঠি, প্রদীপ ও মোমবাতি তৈরি শুধু নয়, সংস্থার উদ্যোগে চা বাগানের শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের অত্যন্ত কম খরচে কম্পিউটার শেখানো হয়। একই সঙ্গে একটি ডিফ অ্যান্ড ডাম স্কুলও চলছে নিঃস্বার্থর উদ্যোগে। নিঃস্বার্থভাবেই এগিয়ে চলুক প্রচারের আলো থেকে দূরে থাকা এই নিঃস্বার্থ। অমানিসার অন্ধকার দূর করতে ওদের তৈরি প্রদীপ ও মোমবাতির শিখা ওদের নিজেদের জীবনেও আলো ছড়িয়ে দিক, এই কামনা সকলের। ये लोग को जो हम लोग का यहाँ अगरबत्ती, कैंडल, जो हमारे यहाँ के डिसेबल लोग हैं, विकलांग लोग हैं, वो लोग यहाँ निस्वार्थ में बनाते हैं और ये लोग का जो कुछ रोजी रोटी के लिए ये काम करते हैं।
सामने तो दीपावली है, क्या काम? हाँ, सामने जो दीपावली आ रहा है उसके लिए अभी यहाँ पे कैंडल का दिया जो बन रहा है यहाँ पे, और ये हम लोग डोर टू डोर सेल करते हैं। कितना आदमी काम करता है भाई? यहाँ पर अभी फ़िलहाल 16 लोग अभी प्रेजेंट में 16 आदमी है, क्योंकि कैंडल का काम में बाकी तो बहुत सारे हैं, लेकिन 16 लोग अभी यहाँ पे हम लोग काम में लगा रहे हैं। क्या क्या बनता है यहाँ पर? यहाँ पे मोमबत्ती और ये अगरबत्ती बन रहा है। उसके बाद प्रदीप का डिजाइन हो रहा है। हाँ, डिजाइन वो जो दीप डिजाइन वाला दिया है उसकी चाहिए ज़्यादा है आज इस बार? हाँ जी, इस बार तो थोड़ा हम लोग ज़्यादा बना रहे हैं, पहले भी बनाए थे, इस बार और ज़्यादा बना रहे। कहाँ जाएगा ये सब? ये सब हम लोग को जैसे बगान के कोई साहब लोग मैनेजर लोग हैं वो लोग को भी देते हैं, और बाकी जो सिलगुड़ी उत्तरायण की तरफ जो थोड़ा साहब लोग बैठे हैं वो लोग को भी हम लोग डोर टू डोर सेल करते हैं। जब तो ऐसा ये लोग को लिए तो कोई एजुकेशन कुछ नहीं है, क्या क्या सीखते हैं यहाँ पर? ना, ये लोग को तो मतलब ये ना जो ये लोग तो एजुकेटेड नहीं है, ये जो डिसेबल लोग हैं ये लोग तो पढ़ा लिखे नहीं है, बस खाली यहाँ पे वही अगरबत्ती कैंडल बनाने आते हैं। बाकी जो हमारे जो यहाँ पे कंप्यूटर एक रूम है, वहाँ पे जो यहाँ के अंडर प्रिविलेज्ड है वो लोग को हम लोग कंप्यूटर का ट्रेनिंग भी देते हैं। इसके लोग जो काम कर रहा है हैंडीकैप लोग, कितना पैसा रोजगार होता है? अभी जैसे अभी प्रेजेंट में 4 घंटा काम लगा रहा है, इससे पहले हम लोग 2 घंटा 2.5 घंटा काम लगाते थे। पर डे 100 रुपीज़ करके हम लोग अभी दे रहे हैं फिलहाल। अभी कितना आदमी काम करता है? अभी 16 आदमी काम कर रहे हैं। यहाँ पर क्या क्या काम करते हैं आप? यहाँ पर कैंडल और अगरबत्ती। कैसा लग रहा है अभी? अभी ठीक लग रहा है। हाँ। कितना दिन से काम करते हैं? कितना बहुत हो गया। हाँ। पैसा तो मिलता है ठीक से? मिलता है। कितना आदमी हैं आप लोग यहाँ पर काम करते हैं? 16 आदमी हैं। हाँ। सब क्या बनाता है? अगरबत्ती कैंडल सब कुछ। खुश है क्या? हाँ, खुश है। खुश है। आपका क्या तकलीफ है? पैर का। पैर का? पैर और हाथ? हाँ। हम लोग जो कोई भी उसका हाथ पैर नहीं चलता है, वो कोई बोल नहीं सकता है, चल नहीं सकता है, कुछ लाने के लिए नहीं सकता है ना, इसीलिए मैं हेल्प करती हूँ। आप ही दीपावली आ रहा है तो हम लोग दिया का जो काम कर रही हूँ। दिया के अलावा और क्या क्या बनते हैं यहाँ पर? और मोमबत्ती भी बनेगा। हाँ, बना लेंगे हम लोग, जो सब कुछ पाला वाला सब ये सब रंगीन संगीन सब बना रही है। कैसा लग रहा है यहाँ पर काम करने में? ठीक ही है। तो कभी कभी बुलाएगा तो उसी टाइम में हम लोग आएगा। लॉकडाउन में काम था? नहीं था। लॉकडाउन में नहीं था। अभी वो जो भैया भी थोड़ा बहुत बीमार था तो थोड़ा अभी काम चल रहा है। दीपावली का जो काम चल रहा है अभी, वो कैंडल दिया बन रहा है, धूपकाठी पैकिंग सब बाहर में भेजना है, तो इसीलिए हम लोग काम कर रहे हैं। आप लोग सब खुश है? कितना आदमी है आप लोग? हम लोग इधर में अभी काम करने वाला आदमी है 16 आदमी। सब खुश है? हाँ, सभी खुशी है। যে কোনো সময় আছড়ে পড়তেই পারে করোনার তৃতীয় ঢেউ। সেই কারণে জলপাইগুড়ি শহর জুড়ে জলপাইগুড়ি জেলা প্রশাসন সচেতনতামূলক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা সচেতনতায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শহর জুড়ে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাস্ক পরা নিয়ে সচেতনতার প্রচার চালানো হয়। পাশাপাশি যারা মাস্ক ব্যবহার করছিলেন না তাদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার সুচেতনা দাস। এদিন শহরের 3 নম্বর ঘুমটি সহ বিভিন্ন এলাকায় চলে এই প্রচার। আমরা জেলা প্রশাসনের তরফ থেকে আসছি। এখানে যেখানে বিভিন্ন মোড় এবং যেখানে জনগণ ঘুরছেন উইদাউট মাস্কে, সেখানে আমরা সবাই মিলে ভেঞ্চার নিয়ে তাদেরকে মাস্ক পরাচ্ছি এবং যাদের
মাস্ক আছে অথচ তারা পকেটে রেখেছেন, ব্যবহার করছেন না, তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে যে মাস্কটা তারা যেন পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন বা অন্যান্য কাজকর্ম করেন। আচ্ছা, অনেক সময় আজকেও দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যারা মাস্ক পরেনি তাদেরকে আটকও করা হচ্ছে। আজকে কি সেরকম করছেন না? সবাই মানে আমরা জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স বা এসএইচজি গ্রুপের মেম্বার, আমরা যারা কালেক্টরেটের অফিসার, আমরা সবাই বেরিয়ে এইভাবে মাস্ক পরানোর একটা পদক্ষেপ নিয়েছি। এটা কি কন্টিনিউ প্রসেস? এটা চলছে যেহেতু থার্ড ওয়েভ যে কোনো মুহূর্তেই আসতে পারে, সেই জন্য এই পদক্ষেপ নেওয়াও হয়েছে এবং এটা কন্টিনিউ হচ্ছে। কৃষ্ণ কল্যাণী চলে যাওয়ায় প্রভাব পড়বে না দলে, এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়িতে এসে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাথে আছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কৃষ্ণ কল্যাণী বহুদিন ধরেই বিজেপির সাথে যোগাযোগ রাখছিলেন না, উনি বলেছিলেন উনি বিজেপি করবেন না, ওনার ইচ্ছে হয়েছে অন্য একটি দলে গেছেন, উনি বলবেন, আমাদের কিছু বলার নেই। কোনো প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উনি গেছেন বলেছেন, এটা কি বলবেন? অনুপ্রেরণা কোথা থেকে এলো? অনুপ্রেরণা তো এতদিন ধরে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিগত 10 বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন, তো 10 বছর ওনাকে অনুপ্রাণিত করতে পারেননি। পারলে তো উনি টিএমসিতে গিয়ে টিএমসির টিকিট নিয়ে জিততেন। নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, উনি বিজেপিতে এসে বিজেপির টিকিট নিয়ে জিতেছেন, তারপরে ওনার চলে গেলেন। মানুষ সব বুঝতে পারে, কোনো অসুবিধা নেই। অন্য কোনো উদ্দেশ্য আছে? উনি একজন বিজনেসম্যান। অবশ্যই উদ্দেশ্য আছে বলে মনে করছে জনগণ, না হলে পরে কোনো কেউ এরকম করে নাকি? তাহলে কোনো ক্ষতি হবে না। বিজেপি বিধায়ক নির্ভরশীল দল না, তাহলে পরে 80 সালে দুজন সাংসদ ছিল আমাদের, এই মুহূর্তে 303 সাংসদ। বাবুল সুপ্রিয়কে বাদ দিলে 302 সাংসদ। বিজেপির কাছে এই সংখ্যাগুলো পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে বিজেপির মূল শক্তি হচ্ছে আমাদের বুথে লড়াই করা কর্মীরা, তারা হচ্ছে মূল শক্তি আমাদের। জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ের উদ্বোধন হলো বৃহস্পতিবার। ভারতীয় জনতা পার্টির নবনির্মিত জেলা কার্যালয়ের উদ্বোধন করলেন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার জলপাইগুড়ির ডিবিসি রোডে অবস্থিত বিজেপির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল 10:30টায় জলপাইগুড়ির ডিবিসি রোডে বিজেপির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, দলের জেলা সভাপতি বাপি গোস্বামী সহ বিভিন্ন নেতা কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দলের নবনির্বাচিত সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান বিজেপির নেতা কর্মীরা। পরে জলপাইগুড়ির শ্রীদয়াল হলে একটি দলীয় সভার আয়োজন করা হয়। যখন এই কোভিড এসেছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দিল্লির দাঙ্গা থেকে মুখ ঘোরানোর জন্য, চোখ ঘোরানোর জন্য এই কোভিডের কথা বলা হচ্ছে। মানুষ খুব স্মৃতি ভুলে যায়, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা যে সেই সময় মুখ্যমন্ত্রী এই কথা বলেছিলেন। তার মানে কোভিড যে কি এবং কোভিড ভাইরাস, করোনা ভাইরাস কী ধরনের থ্রেট, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর পারসেপশন ছিলেন না। স্বাভাবিকভাবেই সেই জন্য যখন বিপদকে আপনি অনুধাবনই করতে পারবেন না, সেই বিপদের প্রিপারেশন আপনি নিতে পারবেন না। তো সেই জন্য তারপর থেকে বিভিন্নভাবে উনি রাজনীতি করেছেন কোভিড নিয়ে, নিজে নেমে গোল গোল দাগ টেনেছেন, তারপরে বিজেপির লোকেদেরকে টিকা দেননি। এর ফলে এখন এই অবস্থা দেখা যাচ্ছে। আরও সরকারকে সতর্ক হওয়া উচিত, সতর্ক হয়ে কেন্দ্র সরকারের সাথে কোঅর্ডিনেশন রেখে এর সাথে লড়াই করা উচিত। ডিজেল ব্যাপারে আমরা বলেছি তো পরিষ্কার কথা, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুন যাতে উনি রাজি হন ডিজেল, পেট্রোল বা পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনুন। জিএসটির আওতায় আনলে এখনই বিশেষজ্ঞরা বলছেন, আমরা বলছি না, 20 থেকে 30 টাকা পার লিটার দাম কমে যাবে। তো কেন্দ্র সরকার তো রাজি আছে, জিএসটি কাউন্সিলে কেন্দ্র সরকার তো বলেছে আমরা পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে হয়, কিন্তু সেই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র। তার নেতৃত্বে যে জিএসটি অন্যান্য রাজ্যগুলো আছে, অবিজেপি শাসিত রাজ্য, তারা রাজি হচ্ছেন না। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। তারপরে ইন্টারন্যাশনাল যদি আর জিএসটির আওতায় না আনেন, ওনারা যদি না আনেন, তাহলে পরে কেন্দ্র সরকারকে উপায় নেই, অপেক্ষা করতে হবে কবে অন্তর্রাষ্ট্রীয় বাজারে এর মূল্য কমবে। যেদিন কমে যাবে অটোমেটিক্যালি কমে যাবে। দিল্লিতে একটা প্রশ্ন, যে উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের ওএসডি ডক্টর সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে,
নিজের ছেলে পুত্রবধূকে সুবিধা পাইয়ে দেওয়া, নিজের স্ত্রীর গাড়িতে নীলবাতি করে ঘুরছেন, কি বলবেন? দেখুন, এই ধরনের লোকেদেরকে পার্টি নিজের এজেন্ডা লাগাবার জন্য আর সামনে রেখেছে। এর আগে চিফ সেক্রেটারি ছিলেন আলাপন বাবু, তার কেস চলছে এখন। একাধিক জায়গায় স্বজন পোষণ করতে গিয়ে, নিজের তাবেদারদের বসাতে গিয়ে সমস্ত আইন কানুনকে তাকে রেখে এইসব করছেন। আর এগুলোর কোনো সমাধান নেই বলে লোকে কোর্টে যাচ্ছে, আর প্রায় দিনই কোর্টে এই রাজ্য সরকার কানমোলা খাচ্ছে। এটা একটা যোগ্য শাসকের পরিচয় নয়। সমস্ত সংবিধান আইন কানুনকে একদিকে রেখে কেবল রাজনৈতিক এজেন্ডা লাগাচ্ছেন। আমার মনে হয় সাধারণ মানুষের হতাশা বাড়ছে। তাকে ওএসডি করা যে জনস্বাস্থ্য বিভাগে, তার থেকে কি এই পরামর্শটা আশা করা যায়? দেখুন, আমি যতদূর বুঝি, যদিও আমি বিশেষজ্ঞ নই, তবে যেহেতু বিজ্ঞানের ছাত্র হিসেবে অল্প স্বল্প ধারণা আছে, একজন অপথ্যালমোলজিস্ট এই বিষয়ে আলটিমেট বিশেষজ্ঞ হতে পারেন না। ডাক্তারবাবু আরও ভালো বলতে পারবেন, উনি যেহেতু এই লাইনের লোক। যতদূর আমি জানি, এপিডেমিওলজিস্ট, কমিউনিটি মেডিসিনের যারা এক্সপার্ট, এনারা এই বিষয়ে মত, তার সাথে ভাইরোলজিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট যাই বলুন না কেন, এই কয়েকজন ডাক্তারবাবুদেরকে, গ্রুপের ডাক্তারবাবুদেরকে বিশেষজ্ঞ বলে মনে করা হয়। একজন অপথ্যালমোলজিস্ট তো অবশ্যই নয়। তো স্বাভাবিকভাবে যদি উনার সিদ্ধান্তে হয়ে থাকে, তাহলে আমি মনে করব যে এটা ঠিক হয়নি। উনি যদি এই সমস্ত বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে থাকেন, তাহলে অবশ্যই ঠিক আছে। কিন্তু এই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন কিনা মিডিয়াও জানে না, আমরাও জানি না, জনগণও জানে না। আজকে যে পার্টি অফিসটা উদ্বোধন করলেন, সেই পার্টি অফিসটা ওয়াকফের জমিতে বলে অভিযোগ, এবং সেই অভিযোগে তদন্ত চলছে এবং মিউনিসিপ্যালিটি আপনাদের বিল্ডিং প্ল্যান আটকে রেখেছে। এই বিষয়ে কি বলুন? তাহলে বিতর্কিত জমিতে আজকে পার্টি অফিস উদ্বোধন করলেন? না না, এই পোর্শনটা বিতর্কিত পার্টি অফিসের কোনো ব্যাপার নেই। আমাদের তৃণমূলের তরফ থেকে আমাদের এই পার্টি অফিস তৈরিকে প্রথম থেকে একটু বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই জন্য ওয়াকআপ, হ্যানত্যান, এরকম নানা রকম অভিযোগ আনা হয়েছে। এর আগে মিউনিসিপ্যালিটি কিন্তু আমাদের প্ল্যান পাস করেছিল। তো যদি তখন প্ল্যান পাস করে থাকে, তখন কিন্তু সেটা ওয়াকআপ ছিল না। হঠাৎ করে ওয়াকআপের সম্পত্তি গজিয়ে উঠলো। আর পশ্চিমবঙ্গ জুড়ে এরকম প্রচুর ওয়াকআপের সম্পত্তি নিয়ে প্রচুর বিতর্ক আছে। সেটা আদৌ ওয়াকআপের কিনা সেই নিয়ে বিতর্ক আছে, বিভিন্ন জায়গায় কেস চলছে। তো সেই জন্য কোনো বিতর্কের বিষয় নেই। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের পার্টি অফিসটা যাতে তৈরি না হয়, সেই জন্য বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর আগেও চেষ্টা করা হয়েছে, কিন্তু তারাই, সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত মিউনিসিপ্যালিটি আমাদের প্ল্যান কিন্তু অ্যাকসেপ্ট করেছিল এবং পাস করেছিল। হঠাৎ মাঝপথে তাকে বন্ধ করে দেওয়া হয়। যখন তদন্ত চলছে, তার মাঝখানে আরেকটা পার্টি অফিস বানিয়ে উদ্বোধন হলো, সেটা কি বেআইনি হলো না? আমাদের কোনো নতুন পার্টি অফিস তৈরি হয়নি। তো আমাদের পুরনো পার্টি অফিস ছিলই, তাকে শুধু রেনোভেট করা হয়েছে। আমরা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করিনি, সেটা বিতর্কের কোনো অবকাশ নেই। পিএফ ইএসআই বেতনে অনিয়ম, বেতন বকেয়া 12 মাসের, আন্দোলনে আইএনটিটিইউসি। আগামী কালীপূজার পর আইএনটিটিইউসি অনুমোদিত বিএসএনএল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে। আজকের বিএসএনএল এর হলঘরের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপন সরকার। শিলিগুড়ি থেকে আগত উত্তরবঙ্গের সহ সভাপতি অশোক দাস, মানব কুণ্ডু, রাজা রাম সিং, বিমল রায় সহ আইএনটিটিইউসি ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলাপ্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। অক্টোবর মাসের 30-31 তারিখ অর্থাৎ শনি ও রবিবার তিনি বসছেন হোটেল ডিলাপ্রীতমে। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আমাদের সকলের প্রিয় শ্রী দেবাচার্য সমগ্র জলপাইগুড়িবাসীকে তার শুভ বিজয়ের শুভেচ্ছা ও আসন্ন দীপাবলির শুভেচ্ছা বার্তা জানিয়ে কি বললেন শুনে নেওয়া যাক। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের সকলকে জানাই বিজয়ার প্রণাম এবং ভালোবাসা, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগাম দীপাবলির শুভেচ্ছা রইল। ভালো কাটুন।
আমি দেবাচার্য, দেখতে দেখতে আপনাদের শহরে 12 বছর হয়ে গেল আমি আপনাদের শহরে বসি, আপনাদের ভালোবাসায় আছি। আমি দেবাচার্য, আপনাদের উত্তরবঙ্গ সংবাদের রাশিফল রাইটার। আমি দেবাচার্য বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার, এবং আমি থাকছি আপনাদের শহরে শনিবার এবং রবিবার, অর্থাৎ 30 তারিখ এবং 31 তারিখ, সময় 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা আসুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। উত্তরের সংবাদে এখন সময়ের সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। ওয়েলকাম টু জেট ক্যাফে অ্যান্ড পাব। আপনাদের সুপরিচিত জেট ক্যাফে অ্যান্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে। জলপাইগুড়ির গাছপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো দেবনগর ড্যাফোডিল নার্সারি। এখানে সুলভ মূল্যে আপনারা পাবেন সমস্ত ধরনের ফুল, ফল, ইনডোর প্ল্যান্ট, মাটির টব, গাছের সার। হোলসেল এবং রিটেলে বিক্রি করা হয়। এখানে রয়েছে বিদেশি ফলের অফুরন্ত ভান্ডার। পরিচর্যার কাজ করা হয় দক্ষ মালির দ্বারা। ড্যাফোডিল নার্সারিতে গাছের গুণগত মান বিচার করেই গাছ বিক্রি করা হয়। এখানে সব রকম শুভ অনুষ্ঠানে গাছের সাহায্যে ডেকোরেশন করা হয়। ড্যাফোডিল নার্সারি, ঠিকানা দেবনগর, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 7001789561। এদিন শুভ উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত হিউম্যান ব্লাড ব্যাংক ফ্রেন্ডস অফ ব্লাড সংস্থার। এর সাথে সাথেই মোট 39 জনের রক্তের গ্রুপ পরীক্ষাও করা হয়। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাঁঠালগুড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই সংস্থার শুভ সূচনা করলেন পদ্মশ্রী করিমুল হক মহাশয়। সংগঠনের তরফ থেকে উদ্যোক্তা জাকির হোসেন, সভাপতি সায়দার রহমান, সদস্য সাব্বির হোসেন প্রমুখেরা জানান, রক্তের অভাবে মানুষ আজ ব্যতিব্যস্ত। এই পরিস্থিতিতে আমরা ইমার্জেন্সিতে হাসপাতালে গিয়ে রক্ত দান করে আসব। এদিন সংস্থার শুভ কামনা করেন রাজাডাঙ্গা অঞ্চল প্রধান মোতালেব হোসেন মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন কর্মাধ্যক্ষ আবেদ আলী মহাশয়। এদিন একটি ফুটবল খেলার মাঠে সংস্থার কর্মীরা তাদের ব্যানার নিয়ে মাঠে হাঁটেন এবং মানুষকে সচেতন করেন। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 74%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। এবার কুরিয়ার সার্ভিসের নাম করে ছিনতাই হলো কয়েক লক্ষ টাকার সোনার গয়না। দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় শহর জুড়ে আতঙ্কের আবহ। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাদ সাধতে পারেনি। তাদের অদম্য ইচ্ছা শক্তির জোরে অমানুষের অন্ধকারকে দূরে সরিয়ে দীপাবলিকে আলোয় ঝলমল করে তুলতে তারা তৈরি করে চলেছে রং বেরঙের প্রদীপ সহ বিভিন্ন আলোক সামগ্রী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।